রাত্রিবেলা নবান্নের অদূরে রাস্তার মধ্যে আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশ ছিল যে 200-র বেশি জমায়েত করা যাবে না, তাই আমরা 200-র বেশি জমায়েত করতে পারিনি এখানে। তা রাস্তার মধ্যে যে 200 ছেলে কালকে নবান্নের দোরগোলায় শুয়ে আছে রাস্তাতে, এটাই কি এগিয়ে বাংলা? হাইকোর্টের ক্লিয়ার অর্ডার আছে, চিফ সেক্রেটারি ডেপুটেশন নেবেন। চিফ সেক্রেটারি যদি ডেপুটেশন না নেন তাহলে এরা যেন অন্য কাউকে ডেপুটেশন না দেন, এটা আমার পরামর্শ, নট ডিসিশন। ডিসিশনটা ওদের নিতে হয়। আর সেকেন্ড হচ্ছে, এদের জয় হয়ে গেছে। মমতা ব্যানার্জির দার্জিলিং যাওয়ার কোনো কথা ছিল না, মমতা পালিয়েছে ওখানে। এদের মুখোমুখি হতে পারবে না বলে মমতা দার্জিলিং এ পালিয়েছে। আমাদের কাট অফ মার্কস ও লিস্টটা চাই, কারণ সাপোজ ধরুন আমাদের দাবি মেনে নেওয়া হলো, আমরা প্রচন্ড বড় ধোঁয়াশার মধ্যে আছি। কারণ কি দেখুন, কতজন আমরা ওয়েটিং এ আছি আমরা কেউ জানি না। আমার নাম রবি সূত্রধর, আমি জানি না আমি কত নাম্বার ওয়েটিং ক্যান্ডিডেট, বা যে চাকরি পেয়েছে সে দুর্নীতি করে পায়নি, এর কি প্রমাণ আছে? র্যাঙ্ক জাম করে সে পায়নি, সে কত নাম্বার পেয়েছে আমার তো জানার অধিকার আছে। আরটিআই মারফত আমি তো জানতে পারি, কিন্তু আরটিআই এর কোনো রিপোর্ট আমাদের কাছে দেওয়া হচ্ছে না। পাওয়া যাবে না, বিক্ষোভ করলেও পাওয়া যাবে না। কারণ আরে যারা সরকার চালাচ্ছে তাদের তো মিনিমাম একটা হিউম্যান কোয়ালিটি থাকতে হবে। দে ডোন্ট হ্যাভ দ্য হিউম্যান কোয়ালিটি টু লিসেন টু আদার্স। এটা স্বাভাবিক মানবীয় প্রবৃত্তি। আমি ভুল করলে লজ্জা পাই, এরা ভুল করলে আনন্দ করে। আমি অপরাধ করলে আমার খারাপ লাগে, এরা অপরাধ করলে আনন্দ করে, নাচানাচি করে। এই অত্যন্ত জঘন্য মাইন্ডসেটের কিছু লোক সরকারে চলে এসেছে, ফলে যা ঘটার তাই ঘটছে। নমস্কার, আপনারা দেখছেন নেশন ফার্স্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মন্দিরতলা বাস স্ট্যান্ডে। এই মন্দিরতলা বাস স্ট্যান্ডে গ্রুপ ডির চাকরি প্রার্থীরা কিন্তু জোরালো দাবি করছে যে তাদের 800 দিন পেরিয়ে যাওয়ার সত্ত্বেও তারা বঞ্চিত, তারা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন এবং তারা চাকরি পাননি। এই মুহূর্তে মন্দিরতলা থেকে এই চাকরি প্রার্থীরা তারা ডেপুটেশন দিতে যাবেন মুখ্য সচিবের কাছে। কিন্তু আমি একেবারে ব্যাকগ্রাউন্ডে স্টেজ রয়েছে, তাদের দাবি তাদের 800 দিন পেরিয়ে যাওয়ার এই স্বাধীন দেশে বিক্ষোভ সমাবেশ করতে হচ্ছে। টানা 2 দিন অনড় অবস্থানের পর তারা আজকে ডেপুটেশন দিতে যাবেন। বিভিন্ন রাজনৈতিক নেতা নেতৃত্বরা এসেছেন এবং আশ্বাস দিয়েছেন পাশে থাকবার। সেই মুহূর্তে আমরা মন্দিরতলা থেকে রয়েছি নেশন ফার্স্ট। 800 দিন পেরিয়ে গেল, ন্যায্য দাবি, নিয়োগের দাবি ওয়েটিং এ। কি বলবেন এই 800 দিন, এই যে যাদের যাযাবরের মতন কাটলো, রাজ্য সরকার কি কোনোভাবে সদিচ্ছা দেখিয়েছে? না, সদিচ্ছার কোনো মানে দেখানোর ব্যাপার নেই, কারণ আমরা এটা সয়েও গিয়েছি। কারণ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আমরা যে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দিনের পর দিন অতিবাহিত হয়েছি, সত্যিই মানে হতবাক। একটা মানবিক সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলে থাকেন, কোথায় মানবিক, এ তো অমানবিক সরকার। সেই জন্যেই এই নবান্ন দোরগোড়ায় আমরা 2 দিনের দিনরাত কর্মসূচি নিয়েছি। তাতেও যদি 14 তলায় মাননীয় মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙে, তবে পরবর্তী সংবাদ মাধ্যমেই জানতে পারলাম যে উনি নাকি উত্তরবঙ্গ সফরে গেছেন। তাহলে সেক্ষেত্রে কতটা সদিচ্ছার অভাব বোঝাই যাচ্ছে। মহামান্য হাইকোর্টের নির্দেশ না থাকলে হয়তো মুখ্য সচিব আমাদের সঙ্গে কতটা আলোচনায় বসতেন সেটাও সন্দেহ। যাই হোক, আদালতের নির্দেশ, আশা করি মুখ্য সচিব আমাদের সঙ্গে আলোচনা করবেন। আর আমরাও সেই প্রত্যাশা নিয়েই যাচ্ছি যে হয়তো মুখ্য সচিব আমাদের প্রতি সদয় হয়ে এই ন্যায্য চাকরির দাবিটাকে প্রতিষ্ঠা দেবেন। কি স্পেসিফিক দাবিগুলো কি আছে আপনাদের, শীর্ষক পয়েন্টগুলো যদি বলেন? স্পেসিফিক দাবি বলতে প্রথম কথা হচ্ছে, নোটিফিকেশনে যে 6000 উল্লেখ ছিল তার সেক্ষেত্রে 5422 জনের মেধা তালিকা যদিও অস্বচ্ছ সেই প্রকাশ হয়। এখনো 578টা শূন্যপদ পূরণ করতে বাকি আছে। সেই শূন্যপদ পূরণের নোটিফিকেশনের ভিত্তিতে পূরণ করতে হবে। অসংখ্য নন জয়েনিং ভ্যাকেন্সি যেগুলো খালি ছিল, সেই নন জয়েনিং ভ্যাকেন্সি প্রকাশ। পরবর্তী ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে কাদের নেওয়া হয়েছে, কত সংখ্যক নেওয়া হয়েছে সেই সংখ্যাও আমরা জানতে পারিনি। আমাদের প্রাপ্ত মার্কস, র্যাঙ্ক সেই রকম তথ্য আমরা জানতে পারিনি। এইরকম একগুচ্ছ আমাদের যে তথ্য আছে সেই তথ্য সম্বলিত কাগজ আমরা তুলে ধরব এবং আমাদের বিশ্বাস মুখ্য সচিব এই বিষয়ে দৃঢ় কিছু পদক্ষেপ নেবেন এবং আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাবো। শেষ প্রশ্ন করব, যদি দাবি না মেটে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন কি আপনারা? শেষ দাবি অর্থাৎ চাকরির দাবি যদি উনি না মানেন, আজও বলছি যে শুধু এই একক মঞ্চ নয়, আগামী দিনে এরকম মাতঙ্গিনী হাজরা মূর্তি বা গান্ধী মূর্তির পাদদেশে যে সমস্ত ধর্ণা মঞ্চ আছে, রাজ্যের অসংখ্য বেকার আছে, সমস্ত সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে
লক্ষাধিক এই বেকার যুবকদের নিয়ে নবান্ন অভিযান কর্মসূচি হবে। চাকরি দিন, নইলে নবান্ন চেয়ার ছেড়ে। এটা বেকার যুবক যুবতীরাই করবে। আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন এদের মেন্টার হিসেবে সহযোগিতা করব, এবং আমার যে দল সে দলের স্ট্যান্ড তো ক্লিয়ার। যে কোনো অরাজনৈতিক আন্দোলন যদি যুক্তিগ্রাহ্য দাবিতে কেউ করে, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি সেখানে তার কর্মী সমর্থকদের অংশগ্রহণ করতে বলেছে। এই কাজটা অন্য রাজনৈতিক দল যারা তথাকথিত এই সরকারের পরিবর্তন চায় তাদেরও করা উচিত। পতাকা ছাড়া আমরা তো নাগরিক তো যে কোনো যুক্তিগ্রাহ্য ইস্যু নিয়ে লড়তে পারে। আমি যখন পতাকা নিয়ে লড়বো তখন আমি বিজেপি, পতাকা নিয়ে যখন মিছিল হবে তখন মোহাম্মদ সেলিম সাহেব সিপিএম, অধীর চৌধুরী কংগ্রেস, আমি সুকান্ত বাবুরা পতাকা ছাড়া যখন আসবো তখন তো আমরা নাগরিক। আমরা তো এই ভূমিকা পালন করি। এবং বিরোধী দলনেতা মানে এই রাজ্যের সমস্ত সরকারের দ্বারা, সরকারি দলের দ্বারা যারা টর্চার, সাফারার, ভিকটিম, তাদের পাশে দাঁড়ানো। সে কাজটা প্রথম দিন থেকে আমি মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে 2-3 বার গেছি। এই আশিস ভাই এবং এদের টিমের সঙ্গে সল্টলেকে এবং নিজাম প্যালেসে আমার অফিসে বস্তব রাখছি মানস ঘোষেদের উপস্থিতিতে, এবং ক্যামাক স্ট্রিটের মিছিলে আমি হেঁটেছি। এবং আজকেও যে বক্তৃতা করলাম তাতে আমার যে রাজনৈতিক মত পথ তার প্রকাশ আমি ঘটাই। আমি এই আন্দোলনের মর্যাদা এবং তাদের লক্ষ্যকে সমর্থন করতে এসেছি। এবং পশ্চিমবঙ্গে এটা তো সত্যিই যে গত লোকসভা ভোটে মমতা ব্যানার্জি ভোট পেয়েছেন 45.67, অর্থাৎ রাজ্যের 54% মানুষ এই সরকারের বিরোধী। আমরা দ্বিধা বিভক্ত বলেই এই অন্যায়টা হচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ, মানে জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এটা হতে পারে না। এবং আমি বলেছি প্রত্যেক রাজনৈতিক দলের আইডিওলজি আছে। তেল আর জল যেমন মেলে না, তেমনি বাম আর বিজেপি কখনো মিলতে পারে না। আইডিওলজিক্যাল ডিফারেন্স একটা পশ্চিমবঙ্গের নিরিখে আমরা তো সবাই বলতে পারি মমতা শুড স্টেপ ডাউন, নো ভোট টু মমতা। এইটুকু কথার মধ্যে তো কোনো রাজনীতি নেই। এবারে পিপল উইল ডিসাইড কে ফরমেটেবল এবং ট্রাস্টেবল অল্টারনেট হবে, এটা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। এইটা আমার কথা। আমি এদের সঙ্গে আছি। যুক্তিগ্রাহ্য দাবি বিধানসভা খুললে আলাদা করে, আমি 10টা সংগঠন নিয়ে বারে বারে বলেছি, আমি আলাদা করে গ্রুপ ডির জন্য এবারের বিধানসভায় মুলতবি প্রস্তাব আমরা জমা দেব এদের জন্য। আমি অন্তত এদের দাদা বা বন্ধু হিসাবে এইটুকু কাজ করতে পারবো, এইটা আমার দায়িত্ব। আর একটা পরামর্শ আশিস ভাইদের বা সব ভাইদের দিয়ে গেলাম, হাইকোর্টের ক্লিয়ার অর্ডার আছে, চিফ সেক্রেটারি ডেপুটেশন নেবেন। চিফ সেক্রেটারি যদি ডেপুটেশন না নেন তাহলে এরা যেন অন্য কাউকে ডেপুটেশন না দেন, এটা আমার পরামর্শ, নট ডিসিশন। ডিসিশনটা ওদের নিতে হবে। আর সেকেন্ড হচ্ছে, এদের জয় হয়ে গেছে। মমতা ব্যানার্জির দার্জিলিং যাওয়ার কোনো কথা ছিল না, মমতা পালিয়েছে ওখানে। এদের মুখোমুখি হতে পারবে না বলে মমতা দার্জিলিং এ পাঠিয়েছে। স্বাধীন দেশে এই হকের দাবিতে বিক্ষোভ কর্মসূচি করতে হচ্ছে। আমরা সমস্ত স্তরে গ্রুপ ডি, SLST এবং সবটাই দেখেছি, এবং এখন এই ইভেন্ট আরজি করা রয়েছে, সব দাবি রাস্তায় নামতে হচ্ছে। এহেন অবস্থা এই পশ্চিমবঙ্গের, কি মনে করছে? দেখুন, আমাদের রাজ্য সরকারের একটা স্লোগান আছে যে এগিয়ে বাংলা। এই এগিয়ে বাংলার যে প্রতীক, সেটা কালকে রাত্রিবেলা নবান্নের অদূরে রাস্তার মধ্যে আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশ ছিল যে 200-র বেশি জমায়েত করা যাবে না। তাই আমরা 200-র বেশি জমায়েত করতে পারিনি এখানে। তা রাস্তার মধ্যে যে 200 ছেলে কালকে নবান্নের দোরগোলায় শুয়ে আছে রাস্তাতে, এটাই কি এগিয়ে বাংলা? এটা আমরা রাজ্য সরকারকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই যে এগিয়ে বাংলার স্বরূপ কি এটাই, যে রাস্তায় শিক্ষিত বেকার ছেলেরা শুয়ে থাকবেন এবং মুখ্যমন্ত্রী পাহাড় ভ্রমণে ব্যস্ত থাকবেন? এই বাংলায় কি আমরা চেয়েছিলাম এবং এই বাংলায় কি আমরা দেখতে চেয়েছিলাম?
আমি দেখলাম যে এখানে অজস্র ব্যাগ, নিশ্চিত এটা চাকরি প্রার্থী যারা এখানে রয়েছে তাদেরই এই অবস্থা, এই তো যাযাবরের মতন অবস্থা। হ্যাঁ, আমাদের দেখুন, আমাদের ঘর বাড়ি বলে আর কিছু নেই। আমাদের হকের চাকরি, যে খোয়াজা যে চাকরি, সেটা চুরি করেছে এই রাজ্য সরকার। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে রাজ্য সরকার কোনোভাবেই আমাদের এই দাবিকে কর্ণপাত করছে না। তাই আমরা বাধ্য হয়েছি যে মহামান্য হাইকোর্টের নির্দেশে এই নবান্নের অদূরে এসে এই অবস্থান বিক্ষোভ করতে। মহামান্য হাইকোর্ট আমাদের প্রাথমিক ক্রমে 2 দিনের নির্দেশ দিয়েছিলেন। আমরা আশা করব এই দাবি যদি আমাদের পূরণ না হয়, এরপর আমরা স্থায়ীভাবে নবান্নের কাছে, হাইকোর্টের কাছে আমরা আবেদন জানাবো। স্থায়ীভাবে নবান্নের কাছে আমরা ধর্ণা কর্মসূচি করার জন্য অনুমতি প্রার্থনা করব হাইকোর্টের কাছে। আমি একটা কথা জিজ্ঞাসা না করেই পারছি না, এই 800 দিন একটা যোগ্য চাকরি প্রার্থী যেমনটা দাবি, সেই 800 দিন কিভাবে কাটলো আপনাদের? দেখুন, এই 800টা দিন আমাদের মানে কিভাবে কেটেছে আমরা নিজেরাও জানি না। এই 800 দিন ঘর বাড়ি ছেড়ে একটা রাস্তার মধ্যে থাকা যে কতটা কষ্টকর এবং কতটা অমানবিক এই মুখ্যমন্ত্রী, তারই নিদর্শন এটা। তা আমরা চাইবো আপনাদের মাধ্যমে ওনাকে বার্তা দিতে, আপনি একটু মানবিক হন। এটা আমরা নিজস্ব দপ্তর, এই দপ্তরের মন্ত্রী হচ্ছেন আপনি চাইলে আপনি একটু মানবিক হলেই আমাদের এই জট কিন্তু কেটে যেতে পারে। আপনাদের মাধ্যমে আমি এই আবেদনই করবো ওনাকে যে আপনি একটু মানবিক হন, আমাদের মুখের দিকে তাকান। আমরা কেউ এই রাস্তায় শুয়ে থাকা ছেলে নই, আমাদের প্রত্যেকের ঘর বাড়ি আছে, কিন্তু আজ বঞ্চনার কারণে আমাদের এই রাস্তায় এসে শুয়ে থাকতে হচ্ছে। তো এই কষ্টের কথা আপনি একটু শুনুন, একটু বুঝুন এবং আমাদের হকের চাকরি আমাদের ফিরিয়ে দিন। এই এক্স্যাক্টলি আপনারা মুখ্য সচিবের কাছে যাবেন এবং ডেপুটেশন দেবেন, ঠিক কি পয়েন্টিং করেছেন? দেখুন, আমাদের যেটা দাবি যে আমাদের যে অস্বচ্ছ মেধা তালিকা, সেই মেধা তালিকার মধ্যে কোনো রকম স্বচ্ছতা ছিল না। আমরা কেউ জানি না আমাদের যে ওয়েটিংয়ে রাখা হয়েছে, কে কত নম্বর ওয়েটিংয়ে আছি, এটা কোনোভাবেই রাজ্য সরকার প্রকাশ করেনি। আমরা বিভিন্নবার RTI করেছি, RTI কপিও আমাদের কাছে আছে। বলা হয়েছে ওয়েবসাইটে দেওয়া হবে, আজ পর্যন্ত ওয়েবসাইটে RTI কোনো অ্যান্সার দেওয়া হয়নি। এবং যে প্রথম ধাপের যে 5400 জনের যে লিস্ট বেরিয়েছিল, তাতে ছিল শুধু রোল নাম্বার, কে চাকরিটা পেয়েছে, কে চাকরিটা পাওয়ার পর কে চাকরিটা ছেড়ে দিয়েছে, এবং সেই চাকরি ছাড়ার পর কে চাকরিটা আবার পেলো, সেই ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই। কোনো তথ্য সরকার আমাদেরকে দেয়নি। তাই আমাদের এই ওয়েটিংদের একটাই দাবি, এই যতজন ওয়েটিং আছে আমরা প্রত্যেকের চাকরি চাই এবং এই চাকরি আমাদেরকে দিতে হবে, না হলে আমরা এই সরকারকে কোনোভাবেই আমরা ছাড়বো না। যত নিয়োগ হয়েছে বা যত কর্মকাণ্ড, সরকারি কর্মকাণ্ড হচ্ছে, সমস্ত কর্মকাণ্ডে স্বচ্ছতার দুর্নীতি। সেই দুর্নীতিগুলোর মধ্যে একটা হলো আমরাও সেই দুর্নীতির শিকার, আমাদের এই রাজ্য গ্রুপ ডি বোর্ড সেই দুর্নীতির শিকার। এবার এই দুর্নীতি এমনভাবে করা হয়েছে যে আমরা ঠিক জানি না যে কাকে নেওয়া হয়েছে, কাকে না নেওয়া হয়েছে। কারণ পরীক্ষা একটা যখন হয়, তার যেমন রোল নাম্বার থাকে, অ্যাডমিটে রোল নাম্বার থাকে বা আরও অনেকটা অ্যাডেড থাকে, সেই হিসাবে তার রেজাল্টটা প্রকাশ পায়। রোল নাম্বার, তার র্যাঙ্ক, তার PDF, তার কোনো কিছুই না জানিয়ে কীভাবে নিয়োগটা হলো, কাদেরকে দেওয়া হলো, এইটাই আমাদের কোশ্চেন। আর আমাদেরকে ওয়েটিং রেখে দেওয়া হলো, তা আমরাও কোন পজিশনে আছি, কেন রাখা হলো, তার কোনো উত্তর কার কাছ থেকে জানবো আমরা? কারণ সে বোর্ডটাই তো রাতারাতি তুলে দেওয়া হয়েছে। তাই ওনার কাছে আমাদের দাবি একটাই, যে আমাদের ক্ষেত্রে যে বঞ্চনা করা হয়েছে, তা থেকে আপনি মুক্তি দিন, এবং এই মুক্তি একমাত্র আপনি দিতে পারেন, কারণ এই দপ্তরটা সম্পূর্ণ আপনার অধীনে, আর আপনি হলেন এর প্রধান কর্ত্রী। অর্থাৎ আপনার উচিত আমাদের এই বঞ্চনা থেকে মুক্তি দিন। এবং আমরা যে যা দূর দূরান্ত গ্রাম থেকে এসেছি, কারোর বৃদ্ধ মা বাবাকে কারোর শয্যাশায়ী রেখে এসেছি, কারোর তার ছোট বাচ্চা, মেয়ে, স্ত্রী সবাইকে বাড়িতে রেখে আজকের এই এখানে ধর্ণা মঞ্চে আসতে হয়েছে। এ থেকে আপনি রেহাই দিন। আর কতদিন ঘুরবো আমরা? 800টা দিন, একটা দুটো দিন, প্রায় 3টে বছর আমরা ঘুরছি এইভাবে দূরে দূরে, আর কতদিন ঘুরবো? এ রাজ্যে পরিষ্কার তারা লিখলেন গ্রুপ ডি স্টুডেন্টরা, বা এখন স্টুডেন্ট বলছি, তারা চাকরি প্রার্থী। আমি বলছিলাম যে কিছুই বিক্ষোভ করলে না পাওয়া যাবে না, এ রাজ্যে কি অবস্থা? পাওয়া যাবে না, বিক্ষোভ করলেও পাওয়া যাবে না। কারণ আরে যারা সরকার চালাচ্ছে তাদের তো মিনিমাম একটা হিউম্যান কোয়ালিটি থাকতে হবে। দে ডোন্ট হ্যাভ দ্য হিউম্যান কোয়ালিটি টু লিসেন টু আদার্স। এটা স্বাভাবিক মানবীয় প্রবৃত্তি। আমি ভুল করলে লজ্জা পাই, এরা ভুল করলে আনন্দ করে। আমি অপরাধ করলে আমার খারাপ লাগে, এরা অপরাধ করলে আনন্দ করে, নাচানাচি করে। এই অত্যন্ত জঘন্য মাইন্ডসেটের কিছু লোক সরকারে চলে এসছে, ফলে যা ঘটার তাই ঘটছে। এরা সাধারণ মানুষের তাদের যে দাবি দাওয়া, ন্যায্য দাবি দাওয়াকে থোড়াই কেয়ার করে। এদের কাছে পয়সাটাই হচ্ছে আসো।
কিছু করার নেই, এই সরকার যতদিন আছে এটাই চলবে। স্যার এই ব্যাগগুলো দেখলে আপনার একদম মনে পড়বে একেবারে যাযাবরের মতন একদম, আমি জানি না আজকে কত দিন ধরে বিশ্ব রেকর্ড করে ফেলেছে যারা শিক্ষক যারা চাকরিটা পায়নি তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। কত দিন ধরে, দিন গুনতে গুনতে আমি দিন গোনাই ভুলে গেছি। তারা বসে আছে ওখানে আমার চাকরিটা দাও বলে, এরা এখন বসে আছে। কোথায় বাকি আছে? পুলিশের চাকরিতে 2 নম্বরই হয়েছে, সর্বত্র 2 নম্বরই হয়েছে। আসলে এরা 2 নম্বরই করার জন্য এসেছিল, তাই করছে। 800 দিন পেরিয়ে যাওয়ার পরেও সরকারের টনক নড়ল না, টনক নড়বে না তো। আরে সরকার হলে টনক নড়বে, আর ডেমোক্রেটিক গভর্নমেন্ট হলে তার টনক নড়ে, তার ভাবনা চিন্তা করে চিন্তা করে। এরা না ডেমোক্রেটিক, না কিছু, না মানুষ, এদের এই মানুষের মর্যাদাই দিই না, ফলে এরা এটাই করবে, নতুন কিচ্ছু না। এরা ওয়েবসাইট ক্র্যাশ করে গেল এবং পরিষ্কার যেটা বললো যে একেবারে কত নম্বরে ওয়েটিং এ আছি তারা যা জানতেই পারছে। ওটা নতুন গল্প, ঠিক যেরকম গল্প হচ্ছে ওই যে চাকরিগুলো দিয়েছে, শুনলাম 60,000, তার মধ্যে চাকরি নাকি হবে 6,000। প্রথম গোলমালটা ওখানে শুরু হলো। তারপর এক্সেমটেড ক্যাটাগরি পেলো না, সেগুলোকে নেওয়া হবে, সে নাকি হ্যাক হয়ে বেরিয়ে গেল। যদি ঠিক মতো, আমি দাবি করছি এইটাও সিবিআই তদন্ত হোক, তাহলে আরো অনেক ঘাপলা বেরোবে এখানে, আরো অনেক এদিক ওদিক হয়েছে। এই কার পকেটে কত ঢুকেছে, সব এই ঢুকেছে, এখানেও আছে ওইটা। এরা একটা চাকরি দেয় পয়সা তোলে, একটা চাকরিতে পয়সা তোলে, তোলাবাজের দল। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেন যে আমার দোষীরা আমার বন্ধুও নয়, শত্রুও নয়, তাই যদি হয় আজকের এই ঘটনা। গোটা পশ্চিমবাংলা মানুষকে ওরা শত্রু বানিয়ে ফেলেছে। গোটা পশ্চিমবাংলা মানুষ এখন এই দলটা শত্রু, এদের নেতাদের শত্রু। লোককে ভয় দেখিয়ে মেরে ধরে রয়েছে। যেদিন এই ভয় দেখানোর ক্ষমতা চলে যাবে, এরা উধাও হয়ে যাবে, ভেপারের মতো উড়ে যায় না, এখানে একটু জল ফেলো রোদে, উড়ে যাবে, এরা সেরকম উড়ে যাবে। উইদারিং হবে, যাকে ইংরেজিতে বলে, দে উইল উইদার হবে। আর কি হবে? বিচার হবে, আমি জানি না, হওয়া উচিত। বিচারের উপর ভরসা তো রাখতেই হয় সাধারণ মানুষ হিসেবে, নইলে তো মানে ভেঙে যাব, মনটা ভেঙে যাবে। তাই বিচারের আশায় রয়েছি, অভয়ার যেরকম বিচারের আশায় রয়েছি, শিক্ষক যারা পদে আছে তারা বিচারের আশায় রয়েছে, গ্রুপ ডিরা বিচারের আশায় রয়েছে, যারা আমাদের অন্যান্য ইয়েতে চাকরি করে, ফায়ার সার্ভিসে, সেখানে 2 নম্বরই হয়েছে, তারা বিচারের আশায় রয়েছে। সবাই বিচারের আশায় রয়েছে এবং জানি না, বিচার হবে।